বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমরা তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। আজ আমরা এই অধ্যায় থেকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মেয়াদপূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম নির্ণয় করো, তলব মেয়াদে আয়ের হার বা ওয়াইটিসি নির্ণয় করো, চলতি আয়ের হার বা সিওয়াই নির্ণয় করো, সিদ্ধান্ত নীতি, বন্ড হতে প্রাপ্তি বা ইল্ড নির্ণয় এবং কিছু নমুনা গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই অধ্যায় থেকে প্রতি বছর একটি অথবা একের অধিক সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসে থাকে। তো সেক্ষেত্রে আমরা খুব গুরুত্ব সহকারে এই অধ্যায়ের যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান শিখব। পাশাপাশি এই অধ্যায় থেকে যে সকল জ্ঞান এবং অনুধাবনী স্তরের প্রশ্ন রয়েছে সেগুলো শিখব। তো তোমরা জানো যে আমরা শিক্ষকগণ যখন শ্রেণীকক্ষে পাঠদান করি তখন বর্তমান ক্লাসে পূর্বের ক্লাসের কিছু বিষয়বস্তু আলোচনা করি, যাতে শিক্ষার্থীবৃন্দ আগের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি বুঝতে পারে। তো সেই সূত্র ধরে আমরা যেহেতু আজকে মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো কাকে বলে সেটি প্রথমে জানব। আর তোমরা জানো যে আমাদের স্মৃতিশক্তির কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে। আমরা 1 ঘন্টা পূর্বে যেই জিনিসগুলো দেখি, শুনি বা শিখি সেগুলো কিন্তু 1 ঘন্টা পরে প্রায় 20% ভুলে যাই। আবার দেখো একদিন পরে সেগুলোর প্রায় 60% ভুলে যায়, 2 দিন 3 দিন পরে তো আমরা এগুলোর অনেক অংশই ভুলে যাই, 80-90% ভুলে যাই। কিন্তু বারবার যদি আমরা এগুলো দেখি, শুনি, পড়ি, তাহলে কিন্তু আমাদের মেমোরিতে এই বিষয়বস্তুগুলো পার্মানেন্টলি স্টাবলিশড হয় এবং আমরা যে কোনো সময় এগুলো সহজে মনে করতে পারি। তো আসো, মেয়াদপূর্তিতে আয়ের হার কাকে বলে? কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় প্রাপ্ত হয় তার হারকে মেয়াদপূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম বলে। ওয়াইটিএম এর পূর্ণরূপ হলো ইল্ড টু ম্যাচিউরিটি। মেয়াদপূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম নির্ণয়ের পদ্ধতি। বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয়ের 2টি পদ্ধতি রয়েছে, যথা ভুল করে শেখা পদ্ধতি বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড এবং সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড। প্রথমটি হচ্ছে ভুল করে শেখা পদ্ধতি বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো এটি কাকে বলে? যে পদ্ধতিতে অনুমান নির্ভর বাট্টার হারে বন্ডের নির্বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয়ের মাধ্যমে মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করা হয় তাকে ভুল করে শেখা পদ্ধতি বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এই এনপিভি বা নির্বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখেছো। আমিও এগুলোর উপর বিশদ ক্লাস নিয়েছি। তো আমার মনে হয় তোমরা পারো কিভাবে এনপিভি নির্ণয় করতে হয়। তো এনপিভি নির্ণয় করেই কিন্তু ভুল করে শেখা পদ্ধতিতে বন্ডের আয়ের হার নির্ণয় করা যায়। এখন দেখো, এই ভুল করে শেখা পদ্ধতিতে বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয়ের সূত্রটি কি? এখানে ওয়াইটিএম সমান এলডিআর যোগ এনপিভি অফ এলডিআর ভাগ এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর গুণ এইচডিআর বিয়োগ এলডিআর। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি তোমাদের নিশ্চয়ই দেখে মনে পড়ছে যে এটি আরেকটি সূত্রের সাথে মিল আছে। সেটি হলো ওই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অভ্যন্তরীণ আয়ের হার বা আইআরআর নির্ণয়ের সূত্র। অর্থাৎ ওয়াইটিএম নির্ণয়ের সূত্র এবং অভ্যন্তরীণ আয়ের হার বা ওয়াইটিএম নির্ণয়ের সূত্র কিন্তু সম্পূর্ণ একই সূত্র দিয়ে একই পদ্ধতিতে ওয়াইটিএম এবং আইআরআর নির্ণয় করা যায়। তো এখানে এলডিআর সমান লোয়ার ডিসকাউন্ট রেট বা নিম্ন বাট্টার হার, এইচডিআর হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট বা উচ্চ বাট্টার হার। তো এনপিভি অফ এলডিআর বিয়োগ এনপিভি অফ এইচডিআর নিম্ন বাট্টার হারে নিট বর্তমান মূল্য, আর এনপিভি অফ এইচডিআর হচ্ছে উচ্চ বাট্টার হারে নিট বর্তমান মূল্য। এখন দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে ওয়াইটিএম নির্ণয়ের সূত্রটি কি? ওয়াইটিএম সমান সমান আই যোগ আরভি মাইনাস এনএসভি ভাগ এন ডিভাইডেড বাই আরভি যোগ এনএসভি ভাগ 2 গুণ 100। এখানে আই হচ্ছে কুপন সুদের পরিমাণ, যেটি নির্ণয় করার জন্য আমরা লিখিত মূল্যকে কুপন সুদের হার দিয়ে গুণ করে থাকি। আরভি হচ্ছে রিডামশন ভ্যালু, আর এটিকে আমরা এফভি বা এমভিও বলতে পারি যদি প্রশ্নের রিডামশন ভ্যালু বা
পুনঃ ক্রয় মূল্য দেওয়া না থাকে তখন আমরা লিখিত মূল্য বা পরিশোধ মূল্যকে আরভি হিসাবে কাউন্ট করে থাকি। এখানে পুনঃ ক্রয় মূল্য কাকে বলে? অনেক সময় বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ পুনরায় বন্ডটি একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় করে নিতে পারে, তখন এটিকে রিডামশন ভ্যালু বা আরভি বলা হয়। তো যদি আরভি দেওয়া না থাকে তাহলে আমরা লিখিত মূল্যকেই আরভি হিসাবে গণ্য করব। তো এখন আরেকটি হচ্ছে এনএসভি বা নেট সেলিং ভ্যালু, যেটিকে আমরা নেট বিক্রয় মূল্য বলে থাকি, আর এন হচ্ছে মেয়াদকাল। এবার আসো তলব মেয়াদে আয়ের হার বা ওয়াইটিসি কি। কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করে নেওয়া হয় তাহলে তলব পর্যন্ত অর্জিত আয়ের হারকে তলব মেয়াদে আয়ের হার বা ওয়াইটিসি বলে। ওয়াইটিসির পূর্ণরূপ হচ্ছে ইল্ড টু কল। তলব মেয়াদে আয়ের হার বা ওয়াইটিসি নির্ণয়ের সূত্র। তলব মেয়াদে আয়ের হার এবং মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয়ের সূত্র মোটামুটি একই, জাস্ট শুধুমাত্র আরভি বা রিডামশন ভ্যালু এবং সিপি বা কল প্রাইস এই অংশটাকেই একটু চেঞ্জ আছে। অর্থাৎ ওয়াইটিসি সমান আই যোগ সিপি বিয়োগ এনএসভি ভাগ এন ডিভাইডেড বাই সিপি যোগ এনএসভি ভাগ 2 গুণ 100। এখানে আই হচ্ছে কুপন সুদের পরিমাণ অর্থাৎ এফভি গুণ সিআর, সিপি হচ্ছে কল প্রাইস বা তলব মূল্য, এনএসভি হচ্ছে নেট সেলিং ভ্যালু বা নেট বিক্রয় মূল্য, এন হচ্ছে মেয়াদকাল। এবার দেখো চলতি আয়ের হার বা সিওয়াই কি। কোনো বন্ডের কুপন সুদের পরিমাণ এর বর্তমান বাজার মূল্যের শতকরা যত ভাগ সেই আয়ের হারকে চলতি আয়ের হার বা সিওয়াই বলে। সিওয়াই এর পূর্ণরূপ হচ্ছে কারেন্ট ইল্ড। এখন দেখো সিওয়াই বা কারেন্ট ইল্ড নির্ণয়ের সূত্রটি কি। সিওয়াই সমান সমান আই ভাগ সিএমপি গুণ 100। এখানে আই হচ্ছে কুপন সুদের পরিমাণ, যেটিকে আমরা লিখিত মূল্যকে কুপন সুদের হার গুণ করে নির্ণয় করে থাকি, আর সিএমপি হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস বা বন্ডের বর্তমান বাজার মূল্য। সিদ্ধান্ত নীতিটি কেমন হবে দেখো। এখানে আমরা এর আগে লিখিত মূল্যের সাথে বন্ডের অন্তর্নিহিত মূল্যের তুলনা করে বন্ডটি ক্রয় করা উচিত নাকি অনুচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো এখন আমরা বন্ডের আয়ের হারের উপর ভিত্তি করে বন্ডটি ক্রয় করা উচিত নাকি অনুচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। তো কোনো বন্ডের আয়ের হার বা ইল্ড যদি প্রয়োজনীয় আয়ের হার কেডির চেয়ে বেশি হয় তাহলে বন্ডটি ক্রয় করা উচিত। অর্থাৎ যখন ইল্ড ইজ গ্রেটার দেন কেডি তখন বন্ডটি ক্রয় করা উচিত। এখানে ইল্ড বলতে ওয়াইটিএম, ওয়াইটিসি এবং সিওয়াই 3 ধরনের ইল্ডকেই বোঝায়, আর কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। অর্থাৎ যদি ওয়াইটিএম, ওয়াইটিসি বা সিওয়াই যে কোনোটি কেডির থেকে বড় হয় তবে বন্ডটি ক্রয় করা উচিত। আর দ্বিতীয় সিদ্ধান্ত নীতিতে বলা হয়েছে কোনো বন্ডের আয়ের হার ইল্ড যদি প্রয়োজনীয় আয়ের হার কেডির চেয়ে কম হয় তাহলে বন্ডটি ক্রয় করা উচিত নয়। অর্থাৎ যখন ইল্ড ইজ লেস দেন কেডি তখন বন্ডটি ক্রয় করা উচিত নয়। এখানে ইল্ড বলতে ওয়াইটিএম, ওয়াইটিসি এবং সিওয়াই 3 ধরনের বন্ডকে বোঝানো হয়েছে। আমরা যেই ধরনের বন্ডের আয়ের হার নির্ণয় করি না কেন সেটি যদি কেডির চেয়ে ছোট হয় তাহলে আমাদের বন্ডটি ক্রয় করা উচিত নয়। সর্বশেষ সিদ্ধান্ত নীতিতে বলা হয়েছে কোনো বন্ডের আয়ের হার ইল্ড যদি প্রয়োজনীয় আয়ের হার কেডির সমান হয় তাহলে বন্ডটি ক্রয় করা যেতে পারে, আবার নাও ক্রয় করা যেতে পারে। অর্থাৎ যখন ইল্ড সমান সমান কেডি তখন বন্ডটি ক্রয় করা যেতে পারে, আবার নাও ক্রয় করা যেতে পারে। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইল্ড বলতে এখানে ওয়াইটিএম, ওয়াইটিসি বা সিওয়াই 3টির যে কোনোটিকেই বুঝাবে। অর্থাৎ যেটি আমরা নির্ণয় করি না কেন সেটি যদি কেডির সমান হয় তাহলে বন্ডটি ক্রয় করা বিনিয়োগকারীর সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করে। এবার আসো আমরা কিছু নমুনা গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে নমুনা গাণিতিক সমস্যার সমাধান হিসাবে 1 নংয়ে দেওয়া আছে 10 বছর মেয়াদি একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 12%, বন্ডের বাজার মূল্য 980 টাকা, বিনিয়োগকারীগণের প্রত্যাশিত আয়ের হার 14%। উদ্দীপকের আলোকে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করো। 5 বছর পর যদি বন্ডটি 900 টাকা মূল্যে তলব করে নেওয়া হয় তাহলে বন্ডটি ক্রয় করা কি উচিত হবে? তোমার মতামত দাও। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এই অধ্যায় থেকে যখনই কোনো সৃজনশীল প্রশ্ন আসে তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে গ নম্বরে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে বন্ডের
বাজার মূল্য নির্ণয় করতে বলা হয় বা বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়। আর ঘ নম্বরে বেশিরভাগ সময় বন্ডের আয়ের হারের ভিত্তিতে বন্ডটি ক্রয় করা উচিত নাকি অনুচিত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়। তো পূর্বেই আমরা বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা শিখেছি। এখন আমরা যদি বন্ডের আয়ের হার নির্ণয় করা শিখে ফেলি তাহলে কিন্তু পূর্ণাঙ্গভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা আমরা শিখতে পারবো এবং উত্তর করতে পারবো। তো আমাদের এখানে উদ্দীপকের আলোকে মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করতে বলেছে কতে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ওয়াইটিএম নির্ণয় করতে বলেছে। তো ওয়াইটিএম নির্ণয়ের জন্য আমাদের যে সকল উপাত্ত লাগবে, মেয়াদকাল লাগবে, লিখিত মূল্য লাগবে, কুপন রেট লাগবে, বাজার মূল্য লাগবে। আর এখানে বিনিয়োগকারী প্রত্যাশিত আয়ের হার সাধারণত আমাদের বন্ডের আয়ের হার নির্ণয় করার সময় লাগে না, কারণ এটি সিদ্ধান্ত গ্রহণের সময় লাগে। এখানে খতে 5 বছর পর বন্ডটি 900 টাকা মূল্যে তলব করে নেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে বন্ডটি ক্রয় করা উচিত হবে কিনা। তো বন্ডটি যেহেতু 5 বছর পর, বন্ডের মেয়াদ ছিল 10 বছর, কিন্তু 5 বছর পর বন্ডটি তলব করে নেওয়া হয়েছে 900 টাকা মূল্যে। তো তলব মূল্য দেওয়া আছে এবং তলব সময়কাল দেওয়া আছে, সেক্ষেত্রে এটি হচ্ছে তলব মেয়াদে বন্ডের আয়ের হার নির্ণয় করতে হবে বা ওয়াইটিসি নির্ণয় করতে হবে। তো আমি এর আগেও বলেছি যে তোমরা যখনই কোনো প্রশ্নের উত্তর করবে তখন বারবার প্রশ্নটি পড়ে আসলে আমাদের কি নির্ণয় করতে হবে সেটি আগে চিন্তা করে নিবে। চিন্তা করে যেই বিষয়গুলো তোমার দরকার তার জন্য ওই বিষয়গুলো নিচে আন্ডারলাইন করবে, করে তারপরে আস্তে আস্তে অঙ্ক করা শুরু করবে। দেখবে যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আমরা একের কতে যেহেতু আমাদের মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করতে বলেছে, আমরা আমাদের উপাত্তগুলো লিখে ফেলবো। আরভি বা রিডামশন ভ্যালু যেহেতু এখানে দেওয়া নাই, আমরা লিখিত মূল্যকে রিডামশন ভ্যালু হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে রিডামশন ভ্যালু 1000 টাকা, এনএসভি বা নির্বিক্রয় মূল্য হচ্ছে 980 টাকা, মেয়াদকাল হচ্ছে 10 বছর। তো কুপন সুদের পরিমাণ হচ্ছে লিখিত মূল্য গুণ কুপন সুদের হার, অর্থাৎ 1000 গুণ 12%, যেহেতু কুপন রেট দেওয়া আছে 12%। তো আমাদের বের হয়ে আসলো 120 টাকা। এরপরে আমরা মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয়ের জন্য সূত্রে অ্যাপ্লাই করব। তো মেয়াদপূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম নির্ণয়ের সূত্রটি হলো আই যোগ আরভি মাইনাস এনএসভি ভাগ আরভি যোগ এনএসভি গুণ 2 গুণ 100। তো এই 100কে আমরা গুণ সূত্রের মধ্যে লিখতেও পারি, নাও লিখতে পারি, কিন্তু যেহেতু এটি একটি আয়ের হার সেক্ষেত্রে অঙ্কের সবার শেষে 100 দিয়ে গুণ করে আমাদের শতকরা হারটি নির্ণয় করে নিতে হবে। তাই আমরা সূত্রে 100 গুণ করাটা ম্যান্ডেটরি নয়, কিন্তু সবার শেষ লাইনে এসে শতকরা হারটা নির্ণয় করার জন্য 100 দিয়ে গুণ করাটা ম্যান্ডেটরি। তো আমরা যথারীতি আমাদের সূত্রে মানগুলো বসাবো। আই হচ্ছে 120, আরভি হচ্ছে 1000, এনএসভি 980, এন হচ্ছে 10 বছর। তো আমরা যথারীতি মানগুলো বসানোর পরে ঠিক ক্যালকুলেশনটা এই অংশ করব। 1000 থেকে 980 বিয়োগ করে 10 দিয়ে ভাগ করলে যা আসবে, অর্থাৎ এখানে আসবে 2, এটির সাথে আমরা 120 যোগ করলে আমাদের রেজাল্ট হবে 122। 122কে নিচের অংশের ক্যালকুলেশনের রেজাল্ট দিয়ে ভাগ করব 990। তো আমাদের আসে 0.1232, এটিকে 100 দিয়ে গুণ করলে আসে 12.32%, অর্থাৎ মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার হচ্ছে 12.32%। এটি হচ্ছে আমাদের ক এর উত্তর। আমরা এইভাবে লিখে ক নম্বর কমপ্লিট করব। এরপরে আসো আমাদের খ নম্বর। তো খ নম্বরে বলেছে 5 বছর পর যদি বন্ডটি 900 টাকা মূল্যে তলব করে নেওয়া হয় তাহলে বন্ডটি ক্রয় করা কি উচিত হবে, তোমার মতামত দাও। তো এখানে যেহেতু এটি ওয়াইটিসি বা তলব মেয়াদে বন্ডের আয়ের হার নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সিপি তলব মূল্য 900 টাকা পেলাম প্রশ্ন থেকে, এনএসভি চেঞ্জ হয়নি, বাজার মূল্য 980 টাকা, মেয়াদকাল যেহেতু মেয়াদপূর্তি ছিল 10 বছর মেয়াদি বন্ড ছিল এবং 5 বছর পরে কল করা হয়েছে, তাই এটি কল মেয়াদ হবে 5 বছর, এবং কুপন সুদের পরিমাণ এফভি গুণ সিআর অর্থাৎ 1000 গুণ 12%, 120 টাকা, এটিও ঠিক থাকবে। এবার আসো আমরা তলব মেয়াদে আয়ের হারটি নির্ণয় করে ফেলি। আমাদের সূত্রে অ্যাপ্লাই করে আমরা যথারীতি তলব মেয়াদে আয়ের হারটি নির্ণয় করব। আই যোগ সিপি বিয়োগ এনএসভি ভাগ এন ভাগ সিপি যোগ এনএসভি ভাগ 2 গুণ 100। তো 120 হচ্ছে আই, 900 হচ্ছে সিপি, 980 হচ্ছে এনএসভি ভাগ 5 মেয়াদকাল।
এবং নিচের অংশ আমরা এভাবে মান বসিয়ে দিলাম। তো এই অঙ্কটাতে একটা জিনিস একটু তোমাদের খেয়াল করতে হবে, এখানে সিপি কিন্তু এনএসভির চেয়ে ছোট, তাহলে আমাদের উপরের অংশ 900 থেকে 980 বিয়োগ করলে -80 আছে, নিচে হচ্ছে 5। তো আমরা যখন বিয়োগ করব তো 80কে 5 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায় 16, কিন্তু যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে 120 থেকে 16 বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে 104 হবে। 104কে আমরা নিচের অংশে পেয়েছি 940, 104কে 940 দিয়ে গুণ করলে আমাদের আসে 0.1106, তো এটিকে 100 দিয়ে গুণ করলে হয় 11.06%, অর্থাৎ তলব মেয়াদে বন্ডের আয়ের হার হলো 11.06%। কিন্তু আমাদের অঙ্ক এখনও শেষ হয়নি, যেহেতু আমাদেরকে 5 বছর পর বন্ডটি 900 টাকা মূল্যে তলব করে নেওয়া হয়, তাহলে ক্রয় করা উচিত হবে কিনা এ ব্যাপারে মতামত দিতে বলেছে। তাহলে আমরা মতামতটি এভাবে উপস্থাপন করব যে সুতরাং উদ্দীপকে উল্লিখিত বন্ডের প্রত্যাশিত আয়ের হার 14%, কিন্তু মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার 12.32%, যা প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কম। এটি আমরা বের করেছি, যদিও আমাদের এটি লাগবে না। আবার আমাদের মূলত এই অংশটাই লাগবে, যেহেতু তলব মেয়াদে উপর বন্ডটি ক্রয় করা উচিত হবে কিনা সিদ্ধান্ত দিতে বলেছে। তো তলব মেয়াদে বন্ডের আয়ের হার 11.06%, যা প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কম, কারণ প্রত্যাশিত আয়ের হার 14%, তলব মেয়াদে আয়ের হার হলো 11.06%। তাই 5 বছর পর যদি বন্ডটি 900 টাকা মূল্যে তলব করে নেওয়া হয়, তাহলে বন্ডটি ক্রয় করা উচিত হবে না। সিদ্ধান্ত নীতি অনুযায়ী আমাদের এটাই সিদ্ধান্ত যে যদি বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার অথবা তলব মেয়াদে আয়ের হার প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কম হয়, তাহলে বন্ডটি ক্রয় করা উচিত নয় বা বন্ডটি ক্রয় করা অনুচিত। তো আমরা এভাবে করে আমাদের সিদ্ধান্তটি লিখে ফেললাম, তাহলে আমাদের খ নম্বর হয়ে গেল। এবার আসো আমরা আরেকটি নমুনা গাণিতিক সমস্যার সমাধান করি। এটি আমাদের ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। জনাব স্বপন তার অলস অর্থ বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে দুটি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা, প্রত্যাশিত আয়ের হার 10%। বন্ড দুটির তথ্য নিম্নে দেওয়া হলো। তো এ বন্ড এবং বি বন্ড কুপন সুদের হার 12%, বাজার মূল্য 1100 এবং বি বন্ডের 600। এ বন্ডের মেয়াদকাল নাই, বি বন্ডের 12 বছর। পরিপক্ক মূল্য এ বন্ডের 1000, বি বন্ডের 1500। তো এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো, এবং ঘতে বলেছে বন্ডের বর্তমান মূল্য বিবেচনা জনাব স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো। তো এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করা মানে সিওয়াই নির্ণয় করতে বলেছে, কারেন্ট ইল্ড। এখানে সিওয়াই নির্ণয় করার জন্য আমাদের যে উপাত্তগুলো লাগবে সেগুলো অনুযায়ী আমরা কারেন্ট ইল্ডটি নির্ণয় করব। তো আই হচ্ছে কুপন সুদের পরিমাণ, যেটা এমভি গুণ সিআর দিয়ে আমরা বের করে থাকি। তো 1000 গুণ 12%, তাহলে 120। সিএমপি হচ্ছে বর্তমান বাজার মূল্য, যেটি দেওয়া আছে 1100 টাকা। তো আমরা সূত্রে অ্যাপ্লাই করে ফেলি, সিওয়াই সমান সমান আই ভাগ সিএমপি গুণ 100। আমরা 100 দিয়ে সবার শেষেও গুণ করতে পারি, সূত্রে না লিখলেও সমস্যা নাই। তো আই যেহেতু 120 এবং সিএমপি হচ্ছে 1100, তো 120কে 1100 দিয়ে ভাগ করলে 10.1090, এটিকে 100 দিয়ে গুণ করলে হয় 10.90%। অর্থাৎ এই বন্ডের চলতি আয়ের হার হলো 10.90%। এভাবে আমরা অঙ্কটি কমপ্লিট করব। এরপরে আসো আমাদের ঘ নম্বরের প্রশ্ন। তো ঘ নম্বরে যেহেতু আমাদের বলেছে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় জনাব স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, তাহলে আমাদের কিন্তু এখন বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করতে হবে। দোনোটা বন্ডেরই অন্তর্নিহিত মূল্য এখানে বের করতে হবে, এ বন্ড এবং বি বন্ড দুইটারই। তো অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে হলে আমাদের প্রথমে জানতে হবে এটি কোন ধরনের বন্ড। তো এ বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কুপন সুদের হার দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া আছে, পরিপক্ক মূল্য দেওয়া আছে এবং আয়ের হার দেওয়া আছে 10%। তো আমাদের কিন্তু বন্ডের অন্তর্নিহিত মূল্যের ক্ষেত্রে বাজার মূল্যটা প্রয়োজন হয় না, বাজার মূল্যটা প্রয়োজন হয় যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব তখন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মেয়াদকাল দেওয়া নেই, এটি একটি অসীম বন্ড। তো অসীম বন্ড নির্ণয় করার জন্য আমাদের যেগুলো লাগবে, এই বন্ডের ক্ষেত্রে এমভি সমান পরিপক্ক মূল্য 1000 টাকা, সিআর বা কুপন রেট 12%, তাহলে আয় নির্ণয় করব আমরা 1000 গুণ 12% সমান 120 টাকা, আর প্রয়োজনীয় আয়ের হার 10%, এটিকে 100 দিয়ে ভাগ করলে 0.10 হবে। এবার আমরা সূত্র লিখে ফেলবো। তো এ বন্ডের যেহেতু এটি অসীম বন্ড, তাই অসীম বন্ডের সূত্র আই ভাগ কেডি 120 ভাগ 0.10 বা 1200 টাকা।
তো এ বন্ডের বর্তমান মূল্য বের হয়ে গেল 1200 টাকা। এবার আমরা তুলনা করার জন্য বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। তো আমরা দেখতে পাচ্ছি বি বন্ডের ক্ষেত্রে কুপন সুদের হার দেওয়া নেই, বাজার মূল্য দেওয়া আছে, যদিও এটি সিদ্ধান্ত লেখার সময় লাগবে, বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে লাগবে না। মেয়াদকাল দেওয়া আছে 12 বছর, পরিপক্ক মূল্য 1500 টাকা এবং আয়ের হার 10%। তাহলে আসো আমরা বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করি। তো বি বন্ড হচ্ছে, যেহেতু কুপন সুদের হার দেওয়া নেই, এটি একটি জিরো কুপন বন্ড। তো জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরিপক্ক মূল্য 1500 টাকা, প্রয়োজনীয় আয়ের হার 10%, মেয়াদকাল 12 বছর। তো সুতরাং বি বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে এমভি ভাগ 1+kd⁴n। তো এই ক্ষেত্রে আমরা 1500 হচ্ছে এমভি, আর কেডি হচ্ছে 10%, আর এন হচ্ছে 12 বছর। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা ঠিক এখান থেকে করব। 1+10 এর পাওয়ার দিব ক্যালকুলেটরের উল্টা ভি চিহ্নিত, এটি দিয়ে 12 লিখলেই আমাদের নিচের অংশের ক্যালকুলেশনের রেজাল্ট চলে আসবে 3.1380। তো আমরা 1500কে 3.1380 দিয়ে ভাগ করলে 477.95 আসবে। তো বি বন্ডের বর্তমান মূল্য হলো 477.95 টাকা। তো আমাদের এ বন্ড এবং বি বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য বের হয়ে গেছে। এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার পালা। তো আমরা সিদ্ধান্ত নীতিটা কিভাবে লিখব দেখো। সুতরাং এ বন্ডের বাজার মূল্য 1100 টাকা, কিন্তু এ বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1200 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা বেশি। আবার বি বন্ডের বাজার মূল্য 600 টাকা, কিন্তু বি বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 477.95 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা কম। তাই জনাব স্বপনের এ বন্ডটি ক্রয় করা উচিত। কারণ সিদ্ধান্ত নীতি অনুযায়ী আমরা জানি যে যেই বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি, সেই বন্ডটি ক্রয় করা উচিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক এভাবে করে লিখে তোমাদের সিদ্ধান্তটি লিখতে পারলে তোমরা ঘ নম্বরে 4 নম্বরের মধ্যে 4ই পাবে। এবার তোমাদের নিজে নিজে একটি অঙ্ক করার জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে এবং কমেন্টস বক্সে উত্তরটি লিখে পাঠাবে। জনাব ফয়সাল বিনিয়োগের জন্য নিম্নোক্ত 3টি বন্ডের মধ্যে কোনটিতে বিনিয়োগ করবেন সে ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পূবালী, রূপালী এবং অগ্রণী। তিনোটা বন্ডেরই কুপন সুদের হার দেওয়া আছে 14%, 11% এবং 13%। অভিহিত মূল্য দেওয়া আছে 2000, 2500 এবং 2800। মেয়াদকাল দেওয়া আছে 10 বছর, 10 বছর এবং 5 বছর। প্রত্যাশিত আয়ের হার 10%, 10%, 10%। বাজার মূল্য 2100, 2300 এবং 2500। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে তোমরা দেখবা যে অগ্রণী বন্ডের ক্ষেত্রে দেখবা যে তলব মূল্য দেওয়া আছে 2500 টাকা। তো এটি ভালো করে খেয়াল করবে তোমরা। পূবালী বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম নির্ণয় করো। তাহলে শর্ত দেখে তোমরা ওয়াইটিএম নির্ণয় করবে। রূপালী বন্ড হতে যদি চলতি আয়ের হার বা সিওয়াই পাওয়া যায়, অর্থাৎ রূপালী বন্ডের ক্ষেত্রে সিওয়াই বা কারেন্ট ইল্ড পাওয়া যায়, তাহলে বন্ডের আয়ের হার ভিত্তিতে জনাব ফয়সালের উক্ত 3টি বন্ডের মধ্যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা পূবালী বন্ডের তো ওয়াইটিএম নির্ণয় করে ফেলেছি, রূপালী বন্ডের সিওয়াই নির্ণয় করব এবং অগ্রণী ব্যাংকের ওয়াইটিসি নির্ণয় করে তিনোটা বন্ডের তুলনা করে সিদ্ধান্ত নীতিটি লিখব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে প্রশ্নটি বুঝবে, পড়বে, তারপরে খাতায় তুলে নিয়ে অঙ্কটি করে রেজাল্টগুলো এবং মন্তব্যটি আমাকে লিখে পাঠাবে। তাহলে আমি খুবই খুশি হব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক কমেন্টস দিয়ে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।